वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे दैव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, ভরদ্বাজ অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আমার শিক্ষাগুরুদের শ্রীচরণে এবং নবগ্রহপতিদের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয়বস্তু বুধ। প্রিয়াঙ্গু কলিকাশমং রূপেণ প্রতিমং বুধং সৌমং সর্বগুণপেতং নমামি শশিনাসূতম। বুধ হলো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এবং সূর্যের সবথেকে কাছের গ্রহ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে 88 দিন। আমাদের যে 12টি রাশি আছে, সেই 12টি রাশির একটা রাশিকে অতিক্রম করতে বুধের সময় লাগে 18 দিন। তাই টোটাল 12টা রাশিকে অর্থাৎ রাশি চক্রটিকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে 216 দিন। আমরা জানি যে রাশি যে গ্রহের ক্ষেত্র, সেই গ্রহ সেই রাশির অধিপতি। তাই বুধ হচ্ছেন মিথুন এবং কন্যা রাশির অধিপতি, এবং কন্যা রাশি বুধের মূল ত্রিকোণ স্থান এবং উচ্চক্ষেত্র। তাহলে আমরা কি দেখলাম? মিথুন রাশি এবং কন্যা রাশি হচ্ছেন বুধের স্বক্ষেত্র, কন্যা রাশি বুধের উচ্চস্থান এবং মূল ত্রিকোণ স্থান, এবং বুধের নিচ স্থান হচ্ছে মীন রাশি, মীন রাশি 15 ডিগ্রি পর্যন্ত, এবং উচ্চস্থান কন্যা রাশির 15 ডিগ্রি পর্যন্ত। জাতিগতভাবে বুধ হচ্ছেন শূদ্র, বর্ণ দুর্বাশ্যাম অর্থাৎ দুর্বার ন্যায় সবুজ। বুধ রজগুণের অধিপতি, পৃথ্বীতত্ত্বের অধিপতি, 4টে বেদের মধ্যে অথর্ব বেদের এবং 10টা দিকের মধ্যে উত্তর দিকের অধিপতি। লিঙ্গের দিক থেকে বুধকে আমরা নপুংসক গ্রহ বলে থাকি, কিন্তু গ্রিক জ্যোতির্বিদ টলেমির মতে বুধ অবস্থান ভেদে পুরুষ, আবার অবস্থান ভেদে স্ত্রী। বুধকে আমরা বলি বালক গ্রহ। তাই দেখবেন বৃদ্ধ অবস্থাতেও অনেকের মধ্যে একটা বাল সুলভ চপলতা থাকে, সেটা কিন্তু বুধের প্রভাবের জন্যই হয়। বুধের মিত্র গ্রহ রবি এবং শুক্র, শত্রু গ্রহ চন্দ্র, এবং সমগ্রহ হলো মঙ্গল, বৃহস্পতি এবং শনি। আবার একটা ভিন্ন মতে বলে বুধ মঙ্গলস্য শত্রু, অর্থাৎ বুধ হচ্ছেন মঙ্গলের শত্রু। আমরা জানি রবির দীপ্তাংশের মধ্যে অর্থাৎ 15 ডিগ্রির মধ্যে অন্য কোনো গ্রহ পতিত হলে তাকে আমরা পরাজিত গ্রহ, অস্তমিত গ্রহ বা অশুভ গ্রহ বলে থাকি। এক্ষেত্রে ব্যতিক্রম কিন্তু বুধ। বুধ এবং রবির সহাবস্থানে একটা অসাধারণ যোগ তৈরি হয়, যাকে আমরা বলি বুধাদিত্য যোগ। এটা ভীষণ শুভ ফলদায়ক, বিশেষত মিথুন, সিংহ এবং কন্যা রাশিতে। আমি আগের পর্বগুলোতেই বলেছিলাম, যে কোনো গ্রহ উচ্চ ক্ষেত্রে থাকলে পূর্ণ ফল প্রদান করেন, মূল ত্রিকোণ স্থানে থাকলে 3/4 ফল প্রদান করেন, স্বক্ষেত্রে থাকলে হাফ ফল প্রদান করেন, এবং মিত্র ক্ষেত্রে থাকলে 1/4 ফল প্রদান করেন। কিন্তু যদি নিচ ক্ষেত্রে থাকেন, তিনি কিন্তু ফল প্রদানে সক্ষম হন না, অর্থাৎ তিনি নিষ্ফলই থাকেন। বুধ হচ্ছে বাক্য বা বাক্যের কারক গ্রহ।
তাই দেখবেন কারো জাতচক্রে যদি বুধ দুর্বল, পীড়িত, প্রতিকূল বা অশুভ থাকেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে জাতক বা জাতিকার তোতলামির রোগ থাকে বা তোতলামির প্রবণতা থাকে কথাবার্তার মধ্যে। মানব দেহে বুধের স্থান হৃদয়ে। অন্যান্য গ্রহের মতো বুধও বক্রী হন। বুধের বক্রগতির সময়কাল 21 দিন। বুধ মূলত জ্যোতির্বিদ্যা, মাতুল, গণিত, ডাক্তারি বিদ্যা, সৌন্দর্য এবং শিল্পবিদ্যার কারক গ্রহ। তাই জাতচক্রে যদি বুধ শুভভাবে অবস্থান করেন, তাহলে জাতক জাতিকার মধ্যেও এই দিকগুলোর শুভ ফল পাওয়া যায়। বুধবারকে আমরা যে কোনো কাজের জন্য শুভ বলে ধরে থাকি, কারণ বুধ আসলে একটি শুভ গ্রহ, যদি না কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হন। বুধের ইষ্টদেবী মা ত্রিপুরা। লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বুধের অবস্থান নিয়ে আমরা আলোচনা একটু পরেই করছি, কিন্তু এক্ষেত্রে প্রথমেই একটা কথা বলে রাখি, লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে বুধ কিন্তু শুভ বা অশুভ কোনো ফলই দান করেন না। অর্থাৎ লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে অবস্থান করলে বুধ নিষ্ফলই থাকেন। মহাকাশের অগণিত নক্ষত্রের মধ্যে যে 27টি নক্ষত্রকে আমরা জ্যোতিষ গণনার মধ্যে ধরে থাকি, তার মধ্যে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছেন বুধ। অশ্লেষা নক্ষত্রের অবস্থান কর্কট রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থান বৃশ্চিক রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং রেবতী নক্ষত্রের অবস্থান মীন রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। আমি এর আগের পর্বগুলোতেও বলেছি, কোনো গ্রহের বলাবল বিচারের জন্য শুধুমাত্র তার অবস্থান দেখলে চলে না, তার নাক্ষত্রিক বিচারটা ভীষণ জরুরি। অর্থাৎ তিনি কোন নক্ষত্রে আছেন, সেই নক্ষত্র নবতারার কোন তারায় অবস্থান করছেন বা স্বর্ণালী চক্রের কোন নারীতে অবস্থান করছেন, এছাড়াও সেই গ্রহের ওপর অন্য কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে বা সেই গ্রহ অন্য কোন কোন গ্রহকে দৃষ্টি দিচ্ছেন, এই সবকটি বিবেচনা করেই কিন্তু একটি গ্রহ সম্পর্কে পাকাপাকি কোনো সিদ্ধান্তে আমাদের আসতে হয়। নবরসের মধ্যে বুধের মধ্যে রয়েছে হাস্যরস বা সাবলীলতা। সুতরাং 12টা ভাবকে উনি ওই রস দ্বারাই প্রভাবিত করেন। লগ্ন সাপেক্ষে বুধের অবস্থান সম্পর্কে বলি, যদি কোনো জাতক বা জাতিকার লগ্ন হয় মিথুন অথবা কন্যা এবং সেইখানে যদি বুধ অবস্থান করেন, তাহলে তিনি একরকম ফল দেবেন। যদি কোনো জাতক বা জাতিকার লগ্ন হয় মীন এবং সেখানে বুধ অবস্থান করেন, সেক্ষেত্রে অন্যরকম ফল দেবেন। এবং বুধের যিনি শত্রু অর্থাৎ চন্দ্র, তার যেটা স্বগৃহ অর্থাৎ কর্কট, সেইটা যদি কারো লগ্ন হয় এবং সেখানে যদি বুধ অবস্থান করেন, তাহলে চন্দ্রের ফল আরেক রকম হবে। এবার লগ্ন সাপেক্ষে বিভিন্নভাবে বুধের অবস্থানে কিরকম ফলাফল লাভ হয় তার একটা জেনারেল আলোচনা আমি করব। প্রথম ভাব লগ্ন ভাব। লগ্নে বুধ থাকলে বাল্যকালে জাতকের বিভিন্ন ফাঁড়া থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু কেটে যায়। জাতক জাতিকা সুন্দর দেহের অধিকারী হয়, নিজে ডাক্তার না হলেও বহু লোকের চিকিৎসা করতে পারে। বুধ যেহেতু বুদ্ধি, বিবেচনা এবং ডাক্তারি বিদ্যার মানে চিকিৎসা বিদ্যার কারক গ্রহ, তাই দেখবেন কারো জাতচক্রে যদি বুধ সবল থাকেন বা অনুকূল থাকেন, তিনি ডাক্তারি পাস না করলেও তার একটা জেনারেল ইনটিউশন দিয়ে উনি অনেকের চিকিৎসা করতে পারেন। এরকম মানুষ কিন্তু আমাদের চারপাশে আমরা সকলেই দেখেছি কাউকে না কাউকে। দ্বিতীয় বা ধনভাব। দ্বিতীয় বুধ থাকলে জাতক জাতিকা বুদ্ধিমান হয়, বাকপটু হয় এবং বাক্যের সাবলীলতার জন্য সর্বত্র সম্মানিত হয়। জাতক খাদ্যরসিক হয় এবং নিজের চেষ্টায় প্রসিদ্ধি লাভ করে। তৃতীয় বা সহজ ভাব। এখানে বুধ থাকলে জাতক জাতিকা ব্যবসায় দক্ষ হয়, অনেক ব্যক্তিকে বুদ্ধির দ্বারা বশীভূত করে, কিন্তু নিজে কারো বশীভূত হয় না। জাতচক্রের তৃতীয় বুধ দুর্বল বা পীড়িত থাকলে জাতক কনিষ্ঠ ভাইয়ের আশ্রয় থাকে। তবে বুধ অনুকূল থাকলে
অনুজোড়া জাতকের আশ্রয়ে থাকে। আমি আগেই বলেছি যে লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে থাকলে বুধ ভালো বা খারাপ কোনো রকম ফলই দেন না, কিন্তু আমি দেখেছি যে চতুর্থে অশুভ বুধ থাকলে অনেক সময় জাতক বা জাতিকার সম্পদের উপর কোনো টান থাকে না, বরং একটা নিরাসক্তি থাকে। তাছাড়া বুধের কারণে তার মধ্যে একটা বালচিত স্বভাবও থাকে। তা এরকম একটা সন্তানের হাতে সম্পত্তির মালিকানা তুলে দেওয়ার ক্ষেত্রে পিতা কিন্তু ভরসা পান না। তাই আমরা দেখেছি যে চতুর্থে অশুভ বুধ থাকলে পিতৃধন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু জাতক অনেক ক্ষেত্রে বঞ্চিত হন। পঞ্চম বা পুত্রভাব, পঞ্চমে বুধ জাতককে কূটনীতিবিদ করে, জাতকের প্রখর বুদ্ধি হয়, কিন্তু জাতকের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়। ষষ্ঠ বা রিপুভাব, অনুকূল বুধ থাকলে জাতক জাতিকার রিপু দমনের ক্ষমতা বৃদ্ধি পায়, জাতকের শুভ কাজে ব্যয় হয়, তবে জাতকের কোনো বিষয়ের উপর আসক্তি দীর্ঘস্থায়ী হয় না। একই কারণে ইন্দ্রিয় ভোগ ক্ষমতাও কম বা ক্ষণস্থায়ী হয়। সপ্তম বা জায়াভাব, জাতকের দেহে একটা বালক সুলভ কমনীয়তা থাকে, ব্যবসা বা সম্পদের ব্যবহারিক বুদ্ধি কিন্তু দৃঢ় হয়। অষ্টম বা নিধন ভাব, জাতক জাতিকা দীর্ঘায়ু হয়, ব্যবসার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভ করে, জাতক যুবতী স্ত্রী নিয়ে আনন্দে থাকে। নবম বা ধর্মভাব, জাতক জাতিকা ধার্মিক হয় এবং নিজ ধর্ম পালনে সচেষ্ট হয়। দশম বা কর্মভাব, জাতক জাতিকা স্বল্পভাষী হলেও কথাবার্তা কিন্তু বুদ্ধিদীপ্ত হয়, আইন শাস্ত্রে পারদর্শী হয়, উচ্চ পদ লাভ করে এবং বিশেষ সম্মানের অধিকারী হয়। একাদশ বা আয়ভাব, জাতক জাতিকার দেহ লাবণ্যপূর্ণ হয়, জাতক অঋণী হয়, অর্থাৎ তার সব ঋণ শোধ হয়ে যায়। দ্বাদশ বা ব্যয়ভাব, জাতক জাতিকা শুভ কাজে ব্যয় করে, জাতকের শত্রু নাশ হয়, কর্মে প্রতিষ্ঠা লাভ হয়। আমি আগের পর্বগুলোতেও বলেছি, এখন আবার বলছি, এই যে আলোচনাটা আমি করলাম এটা একটা স্থূল আলোচনা। সূক্ষ্ম বিচার করতে হলে আপনাকে জানতে হবে বুধ কোন রাশিতে আছেন, সেটা কি অগ্নি রাশি, পৃথ্বী রাশি, বায়ু রাশি না জল রাশি, কোন নক্ষত্রে আছেন, স্বনক্ষত্রে, মিত্র নক্ষত্রে নাকি শত্রু নক্ষত্রে, সেই নক্ষত্র নবতারা চক্রে কোন তারায় অবস্থান করছেন, স্বর্ণালী চক্রে কোন তারায় অবস্থান করছেন কিনা, বুধের সঙ্গে কোন কোন গ্রহের সহাবস্থান আছে, বুধ কাদের ওপর দৃষ্টি দিচ্ছেন, বুধের ওপর কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছেন, এই সব কিছু কিন্তু বিচার করতে হবে। বুধের মহাদশা প্রসঙ্গে আসার আগে বলি, বুধের মহাদশায় বিভিন্ন গ্রহের অন্তর্দশায় বা বিভিন্ন গ্রহের দশায় বুধের অন্তর্দশায় কিরকম ফল লাভ হয় তাই নিয়ে আমি একটা আলাদা এপিসোড পরে করব। এখন আমি বুধের মহাদশার একটা জেনারেল আলোচনা শুরু করছি। অতি উচ্চ স্থানগত বুধের মহাদশায় জাতক জাতিকা ধন, খ্যাতি, জ্ঞান, কীর্তি, নেতৃত্ব, স্ত্রী, পুত্র, ভূমি ও অর্থ লাভের দ্বারা মহৎ সুখ প্রাপ্ত হয়। বুধ উচ্চস্থ হলে জাতক জাতিকার মহত্ব, অর্থ, দেহপুষ্টি, ধন, পুত্র, চতুষ্পদ গৃহপালিত প্রাণী ইত্যাদি লাভ হয়। জাতক দান কর্ম করে এবং তবলা, মৃদঙ্গ জাতীয় পারকাশন বাদ্যে কৃতিত্ব লাভ করে। বুধ উচ্চস্থ হয়ে তুঙ্গী হলে তার মহাদশায় বাণিজ্য, ভূমি, অর্থ লাভ হয়। জাতক জাতিকা যজ্ঞোৎসব বা পরোপকার দ্বারা পুণ্য লাভ করে। বুধ নিচস্থ হলে তার মহাদশায় মহাকষ্ট, অতিশয় দুঃখ, অজ্ঞানতা, পরস্ত্রী সঙ্গ লাভ, চুরি বা অগ্নিভয়, স্বজন বিরোধ, পদচ্যুতি, বন্ধু বিরোধ, বিদেশ যাত্রা ইত্যাদি হয়। এখানে বিদেশ যাত্রা বলতে একটা পারিবারিক বিচ্ছেদের কথা বলা হচ্ছে, অর্থাৎ পরিবার থেকে দূরে চলে যাওয়া। এটাও কিন্তু নিচস্থ বুধের কারণে হয়ে থাকে। বুধ কেন্দ্র বা ত্রিকোণস্থ থাকলে বুধের দশায় মহাসুখ ও কীর্তি লাভ হয়, জাতক জাতিকা বিদ্যা লাভে সফল হয়, দানশীল ও ধার্মিক হয়। বুধ অতিমিত্র গ্রহের ক্ষেত্রে অবস্থান করলে
তার মহাদশায় মহত্ব, বন্ধু, ধন এবং স্ত্রী পুত্র লাভ হয়। রাজনৈতিক নেতাদের সঙ্গে মিত্রতা হয়, সাহিত্য কাজে সফলতা আসে। বুধ শত্রু বা অতি শত্রু রাশিতে অবস্থান করলে তার মহাদশায় শত্রু ভয়, স্ত্রী, বন্ধু ও অর্থ নাশ হয়, বিদ্যায় ব্যাঘাত হয়, সরকারি দণ্ডভোগ হতে পারে, স্বজন বিরোধ হয়, কুভোজনের মনোবৃত্তি জাগে, পুণ্যকর্মে বাধা পড়ে, জাতক জাতিকা মহা বিপদের সম্মুখীন হয়। দেখুন, বুধের মহাদশা আলোচনা প্রসঙ্গে আরেকটা কথা জানা দরকার। বুধের স্বাভাবিক মিত্র, স্বাভাবিক শত্রু, সমগ্রহগুলোকে যেমন জানা দরকার, ঠিক একইভাবে তার তাৎকালিক মিত্র এবং তাৎকালিক শত্রুগুলোকে চিহ্নিত করে তার অধিমিত্র, মিত্র, সম, শত্রু এবং অধিশত্রুগুলোকে চিহ্নিত করা কিন্তু খুব জরুরি। জাতচক্রে বুধ সপ্তম ভাবে শুভ অবস্থায় থাকলে তার মহাদশায় স্ত্রী, পুত্র, বিত্ত, পাণ্ডিত্য, সুন্দর পোশাক পরিচ্ছদ এবং সরকারি সম্মান লাভ হয়। বুধ শুভভাবে নবমে অবস্থান করলে তার মহাদশায় স্ত্রী, পুত্র, ঐশ্বর্য লাভ হয়, তীর্থ ভ্রমণ এবং বাড়িতে শুভ পূজাকর্ম হয়। বুধ শুভভাবে দশমস্থ থাকলে সেই মহাদশায় রাজ সম্মান, সুখ, স্ত্রী, পুত্র, ঐশ্বর্য লাভ হয়, সাহিত্যকর্মে সুনাম হয়। আর একাদশে বুধ শুভভাবে থাকলে সেই মহাদশায় ভূ সম্পত্তি, নেতৃত্ব, কবিত্ব ইত্যাদি লাভ হয়, স্বজনদের সঙ্গে সুসম্পর্ক হয়। আমি একটু আগেই বুধাদিত্য যোগের কথা বলেছি। বুধাদিত্য যোগ মানে বুধ এবং রবির সহাবস্থান। এটা একটা শুভ যোগ বলে ধরা হলেও রবিযুক্ত বুধের মহাদশায় কিন্তু আমরা দেখেছি বাড়ির বা পরিবারের কোনো ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে জাতকের বিরোধ হয়, জাতকের অনেক নিন্দা হয় এবং সব থেকে বড় কথা, জাতকের চোখ এবং কানের কিন্তু সমস্যা দেখা যায়। বুধ কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট বা কোনো অশুভ গ্রহের ক্ষেত্রে অবস্থান করলে কিন্তু বুধের মহাদশায় মাতৃবিয়োগ হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? উচ্চক্ষেত্রস্থ, স্বক্ষেত্রস্থ বা মিত্র ক্ষেত্রস্থ বুধের মহাদশায় শুভ ফল লাভ হয়, কিন্তু বুধ নিচ ক্ষেত্রে থাকলে বা শত্রু ক্ষেত্রে থাকলে তার মহাদশায় কিন্তু খুব কষ্ট ভোগ হয়। বুধের মহাদশা বিচার করতে হলে বুধের গোচরটাও কিন্তু বিচার করা প্রয়োজন। গোচরে যদি বুধ বক্রী থাকেন তার মহাদশায় কিন্তু স্ত্রী, পুত্র এবং ধন সম্পত্তি লাভ হয়। আরেকটা কথা, বুধ উচ্চ ক্ষেত্রে থাকলেও যদি নিম্ন ভাগে থাকেন অর্থাৎ কম ডিগ্রিতে থাকেন তাহলে কিন্তু তার যে শুভ ফল মানে মহাদশার শুভ ফল সেটা অনেকটা কমে যায়। এবার আসি বুধের গোচর প্রসঙ্গে। বুধ একটা রাশিতে 18 দিন করে থাকেন। জাতচক্রে যদি বুধ দেখা যায় দুর্বল বা অশুভ, কিন্তু নক্ষত্র অনুযায়ী দেখা যায় নবতারা চক্রের তিনি ভালো তারায় অবস্থান করছেন, তাহলে কিন্তু তার অশুভ ফল অনেকটা নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে যদি দেখা যায় তিনি জাতচক্রে সবল, অনুকূল, উচ্চক্ষেত্রস্থ, কিন্তু নবতারা চক্রে নক্ষত্র অনুযায়ী খারাপ তারায় অবস্থান করছেন, তাহলে কিন্তু তার ভালো ফলও একইভাবে কমে যায়। এবার আসি রাশি সাপেক্ষে বুধের অবস্থান বা গোচর ফল নিয়ে। গোচরে জন্ম রাশিতে বুধের অবস্থানকালে পরীক্ষায় ব্যর্থতা, সুখহানি, ভ্রান্তি ইত্যাদি অশুভ ফল লাভ হয়। দ্বিতীয় থাকলে সম্পদ বৃদ্ধি, অপ্রত্যাশিত লাভ, সুখাদ্য লাভ এবং প্রতিভার স্বীকৃতি লাভ হয়। তৃতীয় থাকলে শত্রু ভয়, দুঃখ ও অশান্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয়। চতুর্থে থাকলে গৃহসুখ হয় এবং আয় বৃদ্ধি ঘটে। পঞ্চমে থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া বিবাদ হয়, মানসিক অবসাদ এবং দুঃখ হয়। ষষ্ঠে বুধের অবস্থানে উদ্যোগে সাফল্য এবং সাহিত্য কর্মের মাধ্যমে অর্থ লাভ হয়। সপ্তমে থাকলে আপনজনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হয়, হতাশা দেখা যায়। অষ্টমে থাকাকালীন উদ্যোগে সাফল্য এবং সুখ লাভ হয়।
নবমে আত্মীয়দের সঙ্গে ঝগড়া বিবাদ ও অশান্তি হয়, স্বাস্থ্যহানি ঘটে। দশমে আয় বৃদ্ধি, কর্মোন্নতি এবং স্বাস্থ্যোন্নতি হয়। একাদশে থাকলে ব্যবসায় লাভ, অপ্রত্যাশিত সৌভাগ্য এবং পারিবারিক জীবনে সুখ লাভ হয়। গোচরে দ্বাদশে বুধের অবস্থানকালে ঝগড়া বিবাদ, রোগ, দুশ্চিন্তা, অপমান ইত্যাদি অশুভ ফল লাভ হয়। এটাও কিন্তু একটা স্থূল বিচার। সূক্ষ্ম বিচার করতে হলে বুধের নক্ষত্রগুলোকে কিন্তু বিচার করতে হবে। মানে প্রতি 18 দিন অন্তর তিনি যে রাশি পরিবর্তন করছেন, একই সঙ্গে নক্ষত্র পরিবর্তনও করতে করতে যাচ্ছেন। সেই নক্ষত্রে থাকাকালীন সেই নক্ষত্রগুলি নবতারার কোন তারায় পড়ছে সেগুলো কিন্তু বিচার করা খুব জরুরি। আমাকে অনেকেই ফোন করে বলছেন যে স্বরবর্গ বা বিভিন্ন ডিভোশনাল চার্টগুলো নিয়ে একটু বিশদে আলোচনা করতে। একটাই চিন্তা যে সেক্ষেত্রে এপিসোডগুলো অনেক বড় হয়ে যাবে, কিন্তু ইচ্ছে রইল। তবে আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, যে কোনো অনুষ্ঠান আপনাদের কাছে কিন্তু খুব সহজে পৌঁছে যাবে। আর যদি লাইক করে আমাকে অনুপ্রাণিত করেন, আমি খুব খুশি হব। নমস্কার।